সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আমি ফেরদৌস আহমেদ থাকবো আলোচনার পুরোটা সময় জুড়ে। এবং আজকে যে আলোচনা, যা নিয়ে আলোচনাটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে দেখেছি ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেখানে, কিন্তু 5ই আগস্টের পরে সেই ঐক্যে কোনো ধরনের ভাঙন ধরলো কি না। কারণ নানান ধরনের বক্তব্য যখন চলে আসে তখন সেখানে একটা ইঙ্গিত মেলে। সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাই জানবার চেষ্টা করব। আজকে আলোচনায় যারা রয়েছেন, আমরা পেয়েছি যাদেরকে, আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং রয়েছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং আব্দুস সালাম, নিঃসন্দেহে শুরু করবেন, ঐক্যে ভাঙন এই বক্তব্য আসলে সেরকম প্রমাণিক দিচ্ছে কিনা যে অনেক ভাঙন তৈরি হয়েছে? কারণ নানান ধরনের পাল্টাপাল্টি মন্তব্য যখন আসে, রাজনীতির মাঠ উত্তপ্ত হয়, তখন ভাঙনের ইঙ্গিত দেয় কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সহ বিজ্ঞ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সবাইকে ধন্যবাদ। আমরা দেখছি যে কিভাবে 71-এর পরে 71-কে দলীয়করণ করতে গিয়ে জাতীয় ঐক্য নষ্ট হয়েছে এবং সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যারা যুদ্ধ করেছি এবং যুদ্ধ পরবর্তী সময় যে ঐক্যটা দরকার ছিল, আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনও অনেকে স্বাভাবিকভাবেই এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটাকেও অনেকে নিজেরা ব্যক্তিগত পুঁজি করতে চেয়ে মাঝে মাঝে কিছু কথাবার্তার মধ্য দিয়ে হয়তো এরকম সুর শোনা যাচ্ছে। কিন্তু আমরা আশা করব যে ঐক্যটাকে ধরে রাখতে হবে, আর ঐক্যটাকে ধরে না রাখতে পারলে ক্ষতিগ্রস্ত আমরাই হব, দেশ হবে। কারণ আমরা চাই যে যে সরকারটা আমরা এনেছি, এই সরকারটা সফল হোক। আর যদি সফল না হয়, এই সরকার ব্যর্থ হলে পরিণতি কি হতে পারে, এটা আমাদের সবাইকে উপলব্ধি করা উচিত। তো সেই কারণে ধৈর্য ধরে গণতন্ত্রটা এখন আমরা পুরোপুরি ফিরে পাই নাই। আর অনেকে যারা বলেন যে নির্বাচনের জন্যই কি রক্ত দিয়েছে কিনা, আসলে নির্বাচনের জন্যই তো। কারণ যখন গত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের নির্বাচিত সরকার অধিষ্ঠিত হয় নাই, জোর করে একটা অবৈধ সরকার ক্ষমতায় চেপে বসে আছিল, তো সেই কারণে সেই সরকারকে উৎখাত করে একটা নির্বাচনের জন্যই তো আমরা নিরপেক্ষ সরকারকে ক্ষমতায় বসাইছি। এবং তাদের দায়িত্বই হবে যে তারা নিরপেক্ষ আচরণ করবে, তারা কোনো দল বা কোনো গোষ্ঠীর পক্ষে তারা অবস্থান গ্রহণ করবে না। এবং আমরা যারা আন্দোলনকারী দল ছিলাম, সেটার মধ্যে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড বা কোনো বক্তব্য তারা দিবে না, সেটাই আমরা আশা করি। এবং সেই কারণে বলবো যে এখনও আমি অন্তত হতাশ না, আমি অন্তত আশা করি যে আমাদের ঐক্য বজায় থাকবে এবং এটার মধ্যে দিয়েই আগামী একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতায় আসবে। এবং ক্ষমতা আসার পরে আজকের যে ক্ষতি হয়েছে বাংলাদেশের, দেশের মানুষের, সেই সমস্ত ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সেই সরকার জনগণের পক্ষে কাজ করবে। এবং এই সরকার যে সমস্ত সংস্কার ইমিডিয়েটলি যেগুলো করতে চান সেগুলো করবেন এবং পরবর্তী পর্যায়ের একটা রূপরেখা পরবর্তী নির্বাচিত সরকারের সামনে রেখে যাবেন, যেটা পরবর্তী নির্বাচিত সরকার আসলেও যাতে তারা সেটাকে ফলো করে। জি, আপনি আশা করছেন যে সরকার নিরপেক্ষ সরকার বসিয়েছে, জনগণ বা ছাত্র জনতা সমর্থনে এই সরকার গঠিত হয়েছে, কিন্তু নিরপেক্ষ থাকবে না, এরকম কি কোনো ইঙ্গিত মিলছে কিনা? না, এটা তো কথাবার্তা হচ্ছেই, কিছু কিছু কথাবার্তা হচ্ছে না, যে সমস্ত কথাবার্তাতে এটা তো স্বাভাবিক হয়ে গেল। আপনি বা আজকে এই প্রশ্নটা আনবেন কেন, বা আজকে আলোচনার অবতারণা হবে কেন? নিশ্চয়ই সেরকম কিছু হচ্ছে, সেই কারণেই তো এই প্রশ্নটা আসছে। জি,
সেই ইঙ্গিতটাই খুঁজবার চেষ্টা করছি। নাজমুল আশরাফ, নিঃসন্দেহে আপনিও সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? কারণ নিরপেক্ষহীনতা বা নিরপেক্ষ থাকবে না, এরকম প্রশ্নটা কেন আসলো? কারণ সবার সমর্থনে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তাদের অধীনে একটি সুন্দর নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিকভাবে ভাবা উচিত ছিল। আমরা অন্য ইঙ্গিত তাহলে কেন খুঁজছি? ঐক্য অনৈক্য, নিরপেক্ষতা, নির্বাচন। সালাম ভাই অনেকখানি বলেছেন, আমি এটা পুনরাবৃত্তি না করি। গণঅভ্যুত্থানটি মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটা ছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং 16 বছরের এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তার মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের মানুষ ছিল, নেতৃত্বে ছিল ছাত্ররা। শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে, শেষ হয়েছে সরকার পতন দিয়ে। তো ওই ঐক্যটা কেন মাঝে মধ্যেই আমরা অনৈক্যের অবস্থা দেখি, বা ঐক্য আছে কি নাই এই প্রশ্ন ওঠে। কারণ যেই বিষয়গুলোতে মতনৈক্য তৈরি হয়েছে, আপনি যদি গত 5 মাসের রাজনৈতিক ঘটনাক্রম দেখেন, তাহলে আপনি দেখবেন যেই ঘটনাগুলো নিয়ে অনৈক্য তৈরি হয়েছে, সেটি ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, আরও অনেক দল আছে, সব পক্ষের মধ্যে যে আলাদা আলাদা অবস্থান। তবে গণতন্ত্রে মতভেদ, মতৈক্য, মতানৈক্য থাকবে, কিন্তু মোটা দাগে ঐক্য থাকার জন্য যেই বিষয়গুলোর মধ্যে একমত হওয়া দরকার ছিল, একই অবস্থান থাকার দরকার ছিল, সেই জায়গা থেকে যখন সরে যায়, তখন ওই অনৈক্য বড় ধরনের কি বলবো, খারাপ ইঙ্গিত দেয় যে তাহলে এত মানুষের প্রাণ দিয়ে অভ্যুত্থান করে সরকার পতন করে লাভটা কী হলো, আবার যদি নিজেদের মধ্যে এরকম বিরোধ চলতে থাকে, পরিস্থিতি যদি আবার খারাপ হয়, সেটা নিয়ে তো আশঙ্কা। এখন ধরেন মোটা দাগে যে বিষয়গুলো নিয়ে আমরা অনৈক্য দেখছি, হ্যাঁ, তার মধ্যে ধরেন সংবিধান একটা বড় বিষয়। সংবিধান থাকবে কি থাকবে না, কীরকম সংস্কার হবে, এটা একটা সাবজেক্ট। মাঝখানে রাষ্ট্রপতি নিয়েও এরকম হয়েছিল, সেটা আপাতত স্তীমিত আছে। তারপরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির আপনার রাজনীতি করার অধিকার নিয়ে বিতর্ক এখনও আছে। নির্বাচন করতে পারা না পারা নিয়ে সেই বিতর্ক এখনও আছে। নির্বাচনটা কখন হবে সেটা নিয়ে যেমন বিতর্ক আছে। সংস্কার কমিশনগুলো কাজ করছে, নানান দলের পক্ষ থেকেও সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তারপরে সংস্কার কতখানি কত দিনে সেটা নিয়েও এখনও বিতর্ক আছে। নতুন দল গঠন এবং সেই দল গঠনের ক্ষেত্রে সরকার বা রাষ্ট্রের ভূমিকা, এবং ওই ঘটনায় সরকারের নিরপেক্ষতা, এবং যারা সরকারে আছেন আন্দোলনকারীদের যে অংশ, এবং আরও যারা আপনার ওই অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিলেন সেই মানুষগুলোর অবস্থান, সেটি নিয়ে যেমন বিতর্ক আছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা সবশেষ যে উঠেছে, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে সরকারের থেকে যদি কেউ রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। মূল কথা তো এটাই, এটা নিয়েই তো বিতর্ক হলো, পাল্টাপাল্টি হলো। আমাদের সরকারে থাকা উপদেষ্টা, সরকারের বাইরে থাকা সমন্বয়করা নানা রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। ঘটনা হচ্ছে কি যে এই সরকারটি সবার সমর্থনে এসেছে এবং সবার সমর্থন নিয়েই কাজ করছে এখন পর্যন্ত। বড় বড় ঘটনা ঘটলে পরে আমরা দেখি দলগুলোর সাথে তারা আলোচনা করেন, তারপর একটা সমাধানে আসেন। আবার অনেক ঘটনা ঘটে যায়, সেখানে আমরা এই আলোচনা বা সমঝোতার বিষয়টা দেখি না, তারপরও এইভাবে চলছে। কিন্তু সরকারে যারা আছেন তাদের ভূমিকা, আর সরকারের বাইরে 10টা পক্ষ, রাজনৈতিক দল, অরাজনৈতিক পক্ষ যা বলি, তাদের মধ্যে পার্থক্য আছে। কারণ যারা সরকার আছেন এরা সবার সরকার, সবার সমর্থিত সরকার, তারা সবার সহযোগিতা নিয়ে সংস্কার করছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, গণতন্ত্রে ফেরত যাবেন, এবং আরও ভালো বাংলাদেশ গঠনে তারা মুখ্য ভূমিকা রাখবেন। সেই জায়গার কেউ যদি এমন কিছু বলেন বা করেন যেটি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যখন এমন বক্তব্য দেন যেটি সরকারের বাইরে থাকা কোনো রাজনৈতিক দল বা পক্ষের বিপক্ষে বা পক্ষে যায়, তাহলে সরকারের অবস্থানটা তো তখন আর সবার যে কমন প্ল্যাটফর্ম, সবার কাছে গ্রহণযোগ্য একটা মানে প্রতিষ্ঠান, সরকার মন্ত্রিসভা, সেটা আর থাকে না। তো আমরা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের আরেকটি সংগঠন হয়েছে জাতীয় নাগরিক কমিটি, এই দুটি সংগঠন আর তাদের প্রতিনিধি হিসেবে যে 3 জন সরকারে আছেন, তারা কি আলাদা? মোটেও আলাদা না। এখন বলতে পারেন ওনারা যেটা বলছেন, দল করলে বা রাজনীতি করলে বের হয়ে এসে এই জায়গাটা বলছি যে বলা হচ্ছে যে ওই 3 জন উপদেষ্টা যদি দল গঠনে অংশ নেন তাহলে বেরিয়ে আসবেন।
তাহলে ওনাদের সাথে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কোনো বিচ্ছেদ আছে? না, একই শক্তি তো, একই পক্ষ, একই সাথে তারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে অভ্যুত্থান করেছে। তার মানে কোনো একটি পক্ষ বা দল বা গোষ্ঠী বা সংগঠন যখন সরকারে থাকে তখন শুধু যে কজন সরকারে আছেন তারাই শুধু সরকারে, আর বাকিরা কি বেসরকারে? বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির সবাই কি মন্ত্রিসভায় থাকবেন? কিন্তু যারা মন্ত্রিসভায় থাকবেন না সেই মানুষগুলোর সরকার হবে না, সেটা গোটা দলের সরকার হবে, দলের প্রত্যেকের সরকার হবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা মূল শক্তি, তাদের যারা সরকারে আছেন এবং তারা দলের সরকারের বাইরে আছেন, তারা তো আলাদা কেউ না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং আমাদের 3জন ছাত্র উপদেষ্টা, তারা সবাই একই। এখন তারা যখন রাজনৈতিক দল গঠন করবেন এবং সেই প্রক্রিয়া শুরু করেছেন এবং তারা আগামী মাসে দল ঘোষণা করবেন বলছেন, এবং সেই কাজে এই 3জন উপদেষ্টার বক্তব্য, মন্তব্য, স্ট্যাটাস আমরা দেখছি। তার মানে তারা কিন্তু ওর থেকে বিচ্ছিন্ন না। তো সরকারের থেকে তো আপনি প্রভাবিত করছেন, সরকারের থেকে আপনি ওই প্রক্রিয়ার মধ্যে পরোক্ষভাবে হলেও আছেন। একজন খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যাকে প্রধান উপদেষ্টা বলেছেন মাস্টার মাইন্ড, যার কোনো দপ্তর নাই কিন্তু তিনি উপদেষ্টা, কি দায়িত্ব পালন করেন আমরা জানি না, তিনি তো মাঠে ঘাটে বক্তৃতা দিচ্ছেন। গতকালও তিনি কুমিল্লা একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, সেগুলো তো রাজনৈতিক বক্তব্য। তাহলে সরকারের নিরপেক্ষতা কোথায় থাকে? সেখানে প্রশ্নটা আসলে এই জায়গাটাতেই বিএনপি মহাসচিব ধরেছেন। ফলে এটা নিয়ে আপনার কোনো অস্পষ্টতার কোনো জায়গা নাই। ফলে সরকারের থেকে যদি আপনি রাজনৈতিক দল গঠন করেন, আপনি যে অংশ সরকারে আছেন বা বাইরে আছেন, আপনারা একটাই পক্ষ, একটা শক্তি, আপনাদেরকে বাইরে আসতে হবে, সরকারের থেকে করা না করা। আর লাইন বলে শেষ করি, আমরা দেখছি যে যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করবেন, সেক্ষেত্রে সবার জন্য মাঠ সমান হতে হবে। বিএনপি, জামাত, সিপিবি, আপনার গণ অধিকার পরিষদ, সব দলের মতো তারও একটা দল হবে। তো সেই দল যদি বাড়তি কোনো সুবিধা পায় রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, প্রশাসনিকভাবে, সেটা তো তাহলে সমতা বিধান করে না। সেই জায়গায় কিন্তু তাদের প্রতি আমরা রাষ্ট্রের, সরকারের, প্রশাসনের একটু ভিন্ন আচরণ দেখছি না, ভিন্ন ব্যবহার দেখছি না, ভিন্ন সুবিধা দেখছি না। এই জায়গাগুলোর ক্ষেত্রে নিরপেক্ষতার প্রশ্নটা ওঠে। ফলে যদি সরকারের এই বৈশিষ্ট্য, এই অবস্থান, এই কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে তো এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাহলে অন্য আরেকটি নিরপেক্ষ সরকার সবার কাছে গ্রহণযোগ্য গঠন করতে হবে। সেই কথাটাই বিএনপি বলেছে, অযৌক্তিকতার কিছু নাই। এটা নিয়ে যেরকম প্রতিক্রিয়া আমরা দেখলাম, তাতে মনে হলো যে মানে এরকম একটি সত্য বলে দেওয়াতে তারা খুব মানে কষ্ট পেয়েছেন এবং ব্যাপক মানে ব্যথা পেয়েছেন। তাহলে আসলে কিভাবে বক্তব্যগুলো আসলো সেটা আপনি স্পষ্ট করলেন। আমি আব্দুল সালাম আপনার কাছে আসি। ফেসবুক স্ট্যাটাস একজন উপদেষ্টা, এবং তিনি কিন্তু সেখানে আবার বিএনপিকে একদম সরাসরি বিএনপির নাম নিয়েই তো বলেছেন যে আমরা যখন রাজপথে তখন রক্ত ঝরাচ্ছি, তখন বিএনপি চলে গেছে ক্যান্টনমেন্টে, এবং একটি যে সরকার গঠন, জাতীয় সরকার, সেটা বিএনপি তখন চাইল না। বিএনপি আবার নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে চায়। নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করবার কি কোনো দরকার আছে? এই প্রশ্ন তারা তুলেছে। এটা তাদের সমস্যাটা কি? মনে কর বিএনপি যদি সবাইকে নিয়ে সরকার গঠন করে, এককভাবে নিজে না করে, তাহলে তো এটা খুশি হওয়ার কথা। এটা তো রাষ্ট্রীয়ভাবে তো খুশি হওয়ার কথা। এবং এটা তো তাদের প্রবলেম। আগে কেন রাজি হলো না বিএনপি? রাজি হয় নাই, সেটা একটা প্রশ্ন থাকতেই পারে। সেটা আমার মনেও প্রশ্ন থাকতে পারে যে সে সময় কেন হয় নাই। সেটা হয় না এর জন্যই যে বিএনপি, আপনার মনে থাকার কথা যে যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু তিনিও কিন্তু এরকম অফার করছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রণালয় চান আপনারা নিয়ে নেন, তারপরও আসেন। অর্থাৎ বিএনপি তো কারো দেয়া মানে সাদা ইসে দিতে চায় না। বিএনপি চায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে যেতে। অর্থাৎ কেউ দিল আর সেটা আমি গ্রহণ করলাম, সেটা না। আমাদের উদ্দেশ্যটাই ছিল যে এখন একটা নিরপেক্ষ সরকার এই মুহূর্তে ক্ষমতায় থাকবে এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন করবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় তার কাছে তারা দায়িত্ব অর্পণ করবে। তো এইখানে তো বিএনপির মানে অসৎ কোনো উদ্দেশ্য তো নাই। যদি অসৎ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে ওরা যখন এটা বলতেছে যে বিএনপি তাহলে কেন নিল না, হ্যাঁ তাহলে ওইটাই তো হইতো যে ঠিক আছে বিএনপি সবাইকে নিয়ে। আজকে তাহলে প্রশ্ন আসতো যে 2 মাস না 2 বছর না 5 বছর, তখন একটা প্রশ্ন আসতে পারতো। তো বিএনপি তো বরঞ্চ বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত
যে বিএনপি সুযোগ থাকা সত্ত্বেও আবার তারা যেটা বলতেছে, আমিও মনে করি যে বিএনপি চাইলে তো সেই সময় মানে জাতীয় সরকারের ব্যানারে বিএনপির সাথে সবাইকে নিয়ে করতে পারতো, কিন্তু বিএনপি সেটা নেয়নি। অর্থাৎ বিএনপির ক্ষমতার কাঙ্গাল না যে আমার ক্ষমতায় যেতে হবে। বিএনপি রাষ্ট্র, যেমন এর পরবর্তীতে জাতীয় সরকার কেন চায়, অর্থাৎ এই ফ্যাসিবাদ রাষ্ট্রটাকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেগুলোকে ধ্বংস করে নাই। কাজেই সেটার জন্য সেটাকে রিপেয়ার করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। যেটা আমি বললাম যে স্বাধীনতার পরেও আওয়ামী লীগ যদি সেই সময় স্বাধীনতার পরে ওই জাতীয় ঐক্যটাকে ধরে রাখতো এবং ঐক্যবদ্ধ সরকার যদি সে সময় গঠন করত, তাহলে কিন্তু সেই সময় স্বাধীনতার পরে রাষ্ট্রের অবস্থাটা এরকম হতো না। কাজে বিএনপি মনে করে যে আজকে দেশটা ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে যদি আবার গড়ে তুলতে হয় তাহলে নির্বাচনের পরেও এই ঐক্যবদ্ধ সরকার ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু 5ই আগস্টের পরে জাতীয় সরকার গঠন হলে এই প্রশ্নটা উঠেছে যে তাহলে সবাইকে, সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে যারা আন্দোলনে ছিল সবাইকে নিয়ে করতে হতো, কিন্তু নির্বাচনের পরে যদি করতে হয় তাহলে বিএনপি তো স্পষ্ট করেছে শুধু তাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, বাকিদের বাদ রাখা হবে। সেই জন্য বিএনপি ওখানে বেশি আগ্রহ দেখাচ্ছে কিনা? না না, এটা তো যদি মনে করেন 5ই আগস্টেও যদি জাতীয় সরকার হতো তাহলেও তো আন্দোলনকারী দলগুলোকে নিয়ে হতো। আন্দোলনকারী দলের বাইরে তার কেউ আর সেই সরকার আসার সুযোগ ছিল জুলাই না। আন্দোলনে নাকি 16 বছর ধরে যারা যুগপৎ না না, 16 বছর যারা আন্দোলনে ছিল তারা তো জুলাই আন্দোলনও ছিল, নিঃসন্দেহে তাই ছিল। না? তাই 16 বছর ধরে যারা আন্দোলন করছে চূড়ান্ত পর্যায়ে আজকে জুলাই আসো না। একটা জিনিস আপনাকে এখানে বুঝতে হবে যে ভাই যেটা বলছেন, বলার চেষ্টা করছেন, যেটা তো 2 দিনের মধ্যে আন্দোলনটা হয়ে যায়নি। আর আরেকটা জিনিস আপনাকে এখানে আগে স্পষ্ট বলতে চাই যে ধরেন জুলাইয়ের আন্দোলনে যদি বলেন, আজকে যদি এই 5ই আগস্টের মানে অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে আজকে আপনারা তালিকা তৈরি করেন যে আজকে আমার কি হতো, আজকে বিএনপির প্রথম সারি নেতাদের আজকে কি হতো, আর অন্য যারা আজকে উপদেষ্টা বা অন্য যারা আছে তাদের কি হতো? তাদের কিছু হতো না। কারণ আমার বিরুদ্ধে তো আজকে হত্যা মামলা সহ এই সারা দেশে যত অঘটন ঘটছে সমস্ত কিছু দায় তো আমাদের উপর চাপাইছে সেই সময় সরকার, মামলা আমাদের দিছে, তাই না? বরঞ্চ সে সময় তো অনেকেই অস্বীকার করছে যে আমরা এগুলো ঘটাই নাই, আমরা এই আন্দোলনের সাথে নাই। এ তো প্রকাশ। আপনার ওই সময় যদি আপনার নিউজ বুলেটিনগুলো যদি দেখেন তাহলে পরিষ্কার সেখানে পাবেন যে না, এগুলোর সাথে আমরা নাই, এই আন্দোলনের সাথে আমরা নাই। তাহলে সেই আন্দোলনে কারা? আমরা। এবং সেই সময় তো ওইটা বলা হয়েছে তাদের আন্দোলনে রাজনৈতিক আমরা রাজনীতিবিদরা নাকি ঢুকে গেছি, ঢুকে যায় আমরা এগুলো করছি। তাহলে এই জন্য বলে যে তাহলে 5ই আগস্ট যদি আজকে এই ফ্যাসিবাদ বিদায় না হতো তাহলে আজকে আমার অবস্থাটা কি হতো? তারা তো আরামেই থাকতো, তাদের তো কিছু হতো না। তখন তো আমরা এটা বারবারই বলতে শুনেছি যে ছিনতাই হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনটা। নাজমুল আশরাফ, বিরতিতে যাবার আগে আপনাকেও এই জায়গাটায় একটু শুনে নিতেই চাই, সেক্ষেত্রে কি আপনিও মনে করেন কিনা যে জাতীয় সরকার 5 আগস্টের পরে না হয়ে যদি নির্বাচনের পরে এরকম কোনো জাতীয় সরকার হয় সেটা দেশের জন্য আসলে কতটা মঙ্গল হবে? দেখেন, জাতীয় সরকার আর জোট সরকারের মধ্যে পার্থক্য আছে। বিএনপি যাদের নিয়ে 16 বছর আন্দোলন করেছেন, তাদের যারা সহযোগী ছিলেন, মিত্র ছিলেন, জোট সঙ্গী ছিলেন, তাদের নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে সেটা জোট সরকার হবে, জাতীয় সরকার হবে না। কারণ ওর বাইরেও আরও অনেক দল থেকে যাবে তখনও। সব দলের প্রতিনিধিত্ব নিয়ে তৈরি করলে জাতীয় সরকার, এবং জাতীয় সরকার সাধারণত সংকটময় মুহূর্তে হয়ে থাকে। যেমন অভ্যুত্থানের পর একটা জাতীয় সরকার হলে ভালো হতো, অনেকে মনে করেন, আমিও তার সাথে একমত। হয়নি। এখন ওটা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তো একটি দলের রাজনৈতিক সিদ্ধান্ত আপনি এটাকে পছন্দ না করতে পারেন, কিন্তু আপনি এর জন্য তাকে দায়ী করতে পারবেন না কেন আপনি নিলেন না অংশ। কিন্তু সব দল তো সমর্থন দিয়েছে, মানে বিএনপি সরকারে অংশ নেয় নাই, মানে সরকারের মধ্যে নাই তারা, কিন্তু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এই মুহূর্তে। তারা শুরু থেকে এই সরকারকে সমর্থন না দিয়ে গেলে এই সরকারকে 5 মাস ধরে টিকতে পারতো, কাজ করতে পারতো, বা এখনই কি করতে পারবে? বিএনপি সেই সহযোগিতা ডে 1 থেকে দিয়ে গেছে, আরও অনেক রাজনৈতিক দল সেই সহযোগিতা দিয়েছে। তার মানে এই যে বলছি যে অভ্যুত্থানের পরে সবার সহযোগিতায় এই সরকার এসেছে, গঠিত হয়েছে, কাজ করছে, কাজ করে যাচ্ছে। এখানে যখন আমরা বড় ধরনের বিষয়ে বিতর্ক দেখি এবং সেই জায়গায় সরকারের অবস্থান আমরা খুব সন্তোষজনক দেখি না,
তখন এই প্রশ্নগুলো ওঠে। জি, যেমন ধরেন, আমি বিরতি শেষ করে আপনার ঠিক কাছেই আছে, আসবো, জি, জি। বাকি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে শুনে নিব। সম্মানিত দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ আয়োজনে আপনার মতে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আমরা আজকে বসেছি ঐক্যে ভাঙন যদি হয় তাহলে তা কিসের ইঙ্গিত বহন করছে, এই আলোচনাটাই বেগবান করছি। নাজমুল রাশিদ, আপনার কাছে ফিরবো। আপনি বলেছিলেন যে অনেকগুলো প্রশ্ন তো তাহলে উঠে আসে, পাশাপাশি আরেকটি প্রশ্ন যেটা উঠেছে আমি একটু জুড়ে দিতেই চাই, সেটা হচ্ছে যে আপনি সহযোগিতার কথা বললেন, তো যে কে কাকে সহযোগিতা করছে না। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না, আবার রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে সরকার টিকত কিনা এই প্রশ্ন উঠছে। আসলে সহযোগিতার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অবশ্যই রাজনৈতিক দলগুলো সহযোগিতাই এই সরকার গঠিত হয়েছে এবং টিকে আছে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে বা বিরোধিতা করে বা তাদের বিপক্ষে মাঠে নামে, এই সরকার এক মিনিটও টিকতে পারবে না। এটা বাস্তবতা। কারণ এই সরকারের শক্তির উৎস হচ্ছে জনগণ তো বটেই অভ্যুত্থানের ফলে, আর তাদের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলো। এখন ওই যে অভ্যুত্থানের ঐক্য, সেটি কি কি কারণে কতগুলো বিষয়ে বিভক্ত হলো বিভিন্ন সময়, আমরা সেটা বললাম। এখন এই যে আপনার রাজনৈতিক দলকে দায়ী করা অনৈক্যের জন্য, ধরেন সরাসরি বলি, বিএনপিকে অনেকগুলো বিষয়ে এই বৈষম্য বিরোধীরা, সেটা সরকারে থাকা এবং সরকারের বাইরে থাকা, অনেক ক্ষেত্রে খুবই মানে অশালীন ভাষায়, অশালীন বলছে মানে খুব ভদ্র ভাষায় না, সম্মানজনক ভাষায় না, এরকম ভাষায় তারা কথাবার্তা বলেন। বিএনপির মতো একটি দল, তার অস্তিত্ব, জন্ম, বেড়ে ওঠা, এত বছরের রাজনীতি, 16 বছরের নিপীড়ন নিষ্পেষণ, সব কিছু তারা নিশ্চয়ই জানে। তারপর যখন বিএনপির মতো একটি দলকে নিয়ে তারা এরকম কটাক্ষ করেন, সেটা কি তারা বুঝে করেন না বুঝে করেন, না কারো ইঙ্গিতে করেন, না ইশারায় করেন, আমরা জানি না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আমরা জানি না। হ্যাঁ, এখন ধরেন যে সব বিষয়ে বিএনপি আপত্তি করেছে, যার কারণে সরকার ওই কাজগুলো করে নাই, তার কোনোটাই করা দরকার ছিল কিনা? সংবিধান ফেলে দেওয়া, নতুন সংবিধান রচনা করা, গণপরিষদ নির্বাচন করা, সংসদ নির্বাচনের দরকার নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও, রাষ্ট্রপতিকে ফেলে দাও, এরকম আরও যত বিষয়গুলো বিএনপি আপত্তি করেছে, সেই আপত্তিটা সঠিক ছিল নাকি এই ধরনের দাবিগুলো পূরণ করা সঠিক ছিল, সেটি নিয়ে অনেকদিন বিতর্ক হচ্ছে বা হবে। এখন পর্যন্ত এগুলোর পক্ষে বিপক্ষে যে বক্তব্যগুলো আমরা শুনি, মোটা দাগে ফলাফল হচ্ছে বিএনপি প্রত্যেকটা বিষয়ে আপত্তি করে দেশকে, সরকারকে বাঁচিয়ে দিয়েছে। এখন আপনি অভ্যুত্থান করেছেন, সরকার পতন ঘটিয়েছেন, আপনার লক্ষ্য কি হবে? লক্ষ্য হবে গণতন্ত্রে ফিরে যাওয়া, যে গণতন্ত্র 16 বছর ছিল না। এখন আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন নাকি অন্য কোনো তন্ত্রে বিশ্বাস করেন? আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনাকে নির্বাচনে যেতে হবে। এখন নির্বাচনে যেতে হলে আপনাকে নির্বাচনের আয়োজন করতে হবে। এখন নির্বাচন সংস্কার কোনটা আগে কোনটা পরে কোনটা কতখানি, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তারপর প্রধান উপদেষ্টা একটা আউটলাইন দিয়েছেন এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে। তার ভিতরেই তো দাবি করা হচ্ছে, বিএনপি যখন বলে অগাস্ট জুলাইয়ে, এটা কি প্রধান উপদেষ্টার সীমারেখার বাইরে? এর ভিতরেই তো। তো প্রধান উপদেষ্টা বলেছেন যে এ বছরের শেষে অথবা আগের বছরের মাঝখানে, তো এর মধ্যে যে কোনো সময় আমি বলতে পারি না ভাই আগামী মাসে দাও, আমি তো বলি নাই যে এর পরে দিতে। এটা নিয়ে আলোচনা হচ্ছে, ভালো কথা, কিন্তু নির্বাচনটা এই সরকার সুষ্ঠুভাবে করবে কিনা, যেখান থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল, সেটা নির্ভর করে এই সরকারের অবস্থান কি, যত রাজনৈতিক দল এবং প্রতিযোগী থাকবেন নির্বাচনে তাদের প্রতি এই সরকার কতটা নিরপেক্ষ, দলনিরপেক্ষ বলছি। সেই জায়গায় যখন গুরুত্বপূর্ণ কিছু উপদেষ্টা একটা রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রকাশ্যে কোনো দলের বিরোধিতা করেন, বিপক্ষে বলেন, যেমন ধরেন আওয়ামী লীগ পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকের বিচার হয়ে সর্বোচ্চ সাজা হওয়া উচিত, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া উচিত না, এটা নিয়ে কোনো মতো বিরোধ নাই। এমনকি আওয়ামী লীগের যারা নির্দোষ লোক তাদেরকে জিজ্ঞেস করলো তারাও তাই বলবে, তাদের জন্য তো এই অবস্থা হয়েছে দলের, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয় নাই, তাহলে একজন উপদেষ্টা কি করে মাঠে গিয়ে বক্তৃতা দিয়ে বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না? এটা সরকারের অবস্থান হইতে পারে? সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বলতে পারেন? আজকে যেমন সিসি বলেছেন যতক্ষণ নিবন্ধন আছে ততক্ষণ করতে বাধা নাই, ফলে এই ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত কি হয় সেটা আমরা দেখব। তার মানে নিবন্ধন বাতিল হলে আওয়ামী লীগ করতে পারবে না, নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ হওয়া কোনোটাই সেটা হয় নাই। কিন্তু একজন উপদেষ্টা বলছেন যে করতে পারবে না। এখানে একটা লাইন বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, বলেছে শুধুমাত্র বাংলাদেশপন্থীরাই নির্বাচন করবে, রাজনীতি করবে, দেশে থাকবে এবং তাদের
সংজ্ঞার মধ্যে জামাতে ইসলামী বাংলাদেশপন্থী, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশপন্থী না। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হতে পারে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশপন্থী না, জামাতে ইসলামী বাংলাদেশপন্থী। এবং জামাতে ইসলামী ৭১-এর অপরাধ নিয়ে অনেক প্রশ্ন এই শক্তিকে করা হয়েছে, যারা নতুন দল করতে চাচ্ছেন তাদের কাছে জামাতের ৭১-এর অপরাধ কোনো অপরাধ না, সেই ইতিহাস নিয়ে তারা ধারা কাছে যেতে চান না। ৭১ নিয়ে তারা যে নতুন বয়ান দিতে চান, তারা ৪৭-এ ফেরত যেতে চান, আবার সরাসরি ২৪-এ চলে আসতে চান। এটা দেখে কিন্তু এক মিনিট শেষ করি, এটা দেখে কিন্তু এটাই বোঝা যায় এই শক্তি কারা। এই পন্থী নিয়েও অনেক আলোচনা আসলে রয়েছে, এগুলো কোনো ধরনের ইঙ্গিত বহন করছে কিনা। আব্দুল সালাম, আপনার কাছে আমি এই শব্দগুলো দিয়ে একটু জানতে চাই। এই যে বাংলাদেশপন্থী, দিল্লিপন্থী, আগে তো আমরা পাকিস্তানপন্থী শুনতাম, এখন আবার দিল্লিপন্থী, জিয়াবাদ, নানান শব্দ নানানভাবে ইঙ্গিত দিচ্ছে কিনা রাজনীতির মাঠে, এটাও এখন অনেক বেশি আলোচিত। আপনার কাছে আমি এই জায়গাটি একটু শুনতে চাই। এগুলো আসলে কি বলবো, মানে রাজনীতিতে যদি মিনিমাম কোনো মানে থাকে, তাহলে এই সমস্ত বালখিল্য কথাবার্তা আসা উচিত না। এটা পরিষ্কার কথা। দেখেন, বিএনপির অপরাধটা কি করছে? বিএনপি একটা নির্বাচন চাইছে, সেই নির্বাচনটা আমরা কি বলছি, যত দ্রুত সম্ভব। কেন বলছি? যে আজকে ষড়যন্ত্র চলতেছে আমাদের চাওয়ার পেছনে। কারণটা হলো যে আবার পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, এবং এই সরকার চাইলেও তারা সব কিছু ম্যানেজ করতে পারছে না। এটার বাস্তব যে এই কয়টা উপদেষ্টা নিয়ে আজকে তারা সরকার পরিচালনার জন্য যে এফেক্টিভনেস দরকার সেটা তারা পারতেছে না। এটা বাস্তব যে সরকারের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাইতে পারতেছে না, আজকে ট্যাক্স কমাইতে পারতেছে না, আজকে বিদ্যুৎ, পানি, গ্যাস যেগুলো নিয়ে জনগণ যেগুলো নিয়ে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, আজকে সেগুলো কমাতে পারে নাই। এই জন্য আমরা তাদেরকে দোষও দেইনি, আমরা কিন্তু তাদেরকে দোষ দেইনি। আমরা বলতেছি যে তাদের পক্ষে এটা সম্ভব না, কারণ সেই পরাজিত ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তারা এখনও স্ব জায়গায় বিদ্যমান। কাজে এদেরকে বিদ্যমান রেখে এই সরকার কাজ করতে পারবে না, আর তাদেরকে সরাচ্ছেও না সে। এই কারণে আমরা বলছি যে এই ষড়যন্ত্র, কারণ আমরা বলছি বারবার যে 111 আমাদের মাথায় আছে, যে মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্টকে কিভাবে তারা শেষ করে দিল 111 এনে। অর্থাৎ কেয়ারটেকার, অর্থাৎ লোকই বৈঠা দিয়ে মানুষ মেরে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট শেষ, আর্মি ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসলো। এটার জন্য আমরা বলতেছি যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকার যাতে ব্যর্থ না হয় আমরা কিন্তু সেটাই চাচ্ছি। দেখেন, আমরা বলতে যে বিএনপি কিন্তু সরকারে নাই, কিন্তু বিএনপি জাতির অস্তিত্ব রক্ষার জন্য সবাই যাতে ডিসিপ্লিন থাকে, যে দেশে যাতে একটা অরাজকতার সৃষ্টি না হয়, সব ব্যাপারে কিন্তু বিএনপি দায় নিয়ে তা কাজ করছে। এই যে একটা পূজা গেল, আজকে তারেক রহমান নির্দেশ দিয়েছে সবগুলো পূজা মণ্ডপে পাহারা দিতে হবে। 5-7 দিন তো কোনো থানায় পুলিশই ছিল না, সেই সময় বলা হয়েছে যে বিএনপির কর্মীরা যাতে প্রত্যেকটা থানায় পাহারা দেয়। এমনকি পুলিশদেরকে যখন সেই থানায় যাদেরকে দেওয়া হইলো তারা যেতেও সাহস পাচ্ছিল না, তখন বিএনপির নেতা কর্মীরা সেই পুলিশদেরকে থানায় নিয়ে তাদেরকে বসাইছে, 2 বেলা তাদেরকে খাওয়াইছে। তো এটা তো বিএনপি কেন করছে? অর্থাৎ বিএনপি চাচ্ছে যে দেশে যাতে অরাজকতার সৃষ্টি না হয়, আবার ওই পরাজিত ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে। এই কারণেই আমরা বলছি যে আর বেশি কিছু তোমার দরকার নাই, যতটুকু সম্ভব মিনিমাম সংস্কার করে আপনি একটা নির্বাচনের দিকে যান। এটাই তো আমরা বলছি। তো এটা অপরাধটা কি? নির্বাচন চাওয়াটা কি অপরাধ? আজকে এই কারণে কি বিএনপির সমালোচনা? তো বিএনপি তো বলে নাই যে আপনি আমার ক্ষমতায় দিয়ে দেন। বিএনপি বলছে আপনার অধীনে নির্বাচন। এখন তো আমরা বলতে বাধ্য হব যে আজকের এই সরকারের মধ্যে যারা আজকে সরাসরি বিএনপি যাতে না আসতে পারে নির্বাচনে ক্ষমতায়, সেটার জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তারা নিরপেক্ষ নাই। কাজে তাদেরকে এই সরকার থেকে সরতে হবে। আজকে ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আজকে ওনার প্রতি আমাদের আস্থা আছে। উনি আজকে যারা নিরপেক্ষ আছে সেই সমস্ত লোকজনকে নিয়ে সরকার পরিচালনা করার জন্য, এবং যারা ইতিমধ্যেই একটা পক্ষমুক্ত হয়ে গেছে, আমরা তো চাই নাই, তারা সরকারে আসছে, আমরা চাইছি তারা নিরপেক্ষ থাকবে। তারা যদি দল গঠন করতে চায় করবে, কোনো আপত্তি তো নাই। কিন্তু একটা দল গঠন যদি আমি ওইখানে থাইকা করতে চান, সরকারি মেশিনারিজ নিয়ে আপনি করতে চান, তাহলে তো সেটা তো ঠিক হবে না। তো সেই কারণে আমরা বলছি যে কেউ 1টা না 10টা দল করতে পারে। জনগণের ম্যান্ডেট আমরা তো বলছি নেক না, জনগণের আমরাও তো বলতেছি, আমরা কি বলছি যে বিএনপির ক্ষমতায় দিয়ে দেন। এই জনগণের উপর আস্থা নাই কেন আমার?
জনগণই তো ভোট দিবে। জি, আগে জনগণের ভোট দেওয়ার পথটা বন্ধ ছিল। এখন এই সরকার, ইউনূস সরকার কানাই হয়েছে জনগণ যাতে ভোট দিতে পারে। তা আজকে কি আমরা তো এই সরকারের অধীনেই নির্বাচনের কথা বলছি। তো সেই কারণে বলবো যে আজকে যদি তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলে তখন তো প্রশ্নটা আসবেই। আমরা সেটাতে যেতে চাই না। জি, এখানে ছোট্ট করে একটু জানতে চাই, ইসি যেটা বলেছেন যে বর্ষাকালে তো সাধারণত নির্বাচন হয় না, এটা একদম আসলো আজকে যে তথ্যটা, সেক্ষেত্রে যদি শীতের দিকে নির্বাচন হয় এরকম একটা ইঙ্গিত দিয়েছেন, তাহলে তফসিল ঘোষণা করতে হবে আগে, তাহলে অক্টোবর পর্যন্ত হাতে সময় রয়েছে। সেক্ষেত্রে কি আমরা এরকম ইঙ্গিত পাচ্ছি কিনা যে এই বছরের শেষেই নির্বাচনটা হচ্ছে? হওয়া উচিত। আমরা তো বলছি, শোন একটা জিনিসকে আমরা বারবার যে কথাটা বলছি যে সরকার কি চায়, আজকে দেশের অবস্থাটা কি, এবং রাজনৈতিক দলগুলো কি চায়, বসে কথা বলুক। এখন পর্যন্ত একটা রোড ম্যাপ দিলেন না সরকার, কেন বলেন? আমরা তো রোড ম্যাপ চাইছি যে আপনি এই সংস্কারগুলো করতে চান, এরপরে নির্বাচনটা চান, আপনি দেন, সেখানে আলোচনা হোক। তাহলে রোড ম্যাপ সেখানে আলোচনাটা হোক না কেন রাজনৈতিক দলগুলো নিয়ে? শুধু বলেন, একা বিএনপি তো বলে নেই যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনি আলোচনা করেন। আলোচনা করে এটা কি এখন আপনার এই জুলাইয়ের মধ্যে নির্বাচনটা দিবেন না সেপ্টেম্বরে দিবেন, আপনি ঠিক করেন, আলোচনা করেন। ফেব্রুয়ারিতে বেশ কিছু আলোচনার কথা রয়েছে, সেখান থেকে আসলে কতটা প্রত্যাশা করছেন আসবো সেই আলোচনায়। আমি নাজমুল সাহেব আপনার কাছে আসতে চাই। আপনি জামায়াত ইসলামের কথা বলছিলেন এবং বাংলাদেশপন্থী, মানে কারা বাংলাদেশপন্থী কারা দিল্লিপন্থী। দিল্লিপন্থী এখন একদম স্পষ্ট, যে পতিত সরকার আওয়ামী লীগের কথাই বলা হয়, তারা দিল্লিপন্থী। কিন্তু জামায়াত ইসলামকে নিয়ে একটি বড় প্রশ্ন রয়েছে যে 24 কখনো 71কে ভুলিয়ে দিতে পারে কিনা। না, এই আলোচনা কিন্তু 5ই আগস্টের অভ্যুত্থানের পর থেকে শুরু হয়েছে। কারণ ওই আন্দোলনকারীদের কেউ কেউ যেসব বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময় এবং তাদের যে বিভিন্ন তৎপরতা, পরবর্তীতে তাদের সরকারের অবস্থান, এই সব কিছু থেকে প্রশ্নগুলো উঠেছে। এখন দেখেন যে আমাদের দুঃখ 53 বছরেও আমরা হয় ভারতপন্থী না হয় পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী নাই। তাহলে ধরেন আওয়ামী লীগ গত 16 বছর যা করেছে এটা প্রমাণ করেছে তারা ভারতপন্থী। তাহলে বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এত ঐতিহ্য, এত বছরের তাদের ইতিহাস, সেই দলটি ভারতপন্থী হয়ে জনধিকৃত হয়ে ক্ষমতাচ্যুত হলো। আবার কোনো কোনো দলকে পাকিস্তানপন্থী হিসেবে আমরা বহু বছর ধরে জানি এবং তাদের তৎপরতা সবসময় ওরকমটাই ছিল। তার মানে হচ্ছে আমাদেরকে কি ভারতপন্থী বা পাকিস্তানপন্থী হতে হবে? আমরা বাংলাদেশপন্থী হব না? এখন রাজনীতিতে আমরা কাদা ছড়াছড়ি দেখি, এদেরকে এক পক্ষ আরেক পক্ষকে বলে ভারতপন্থী, আরেক পক্ষ বলে পাকিস্তানপন্থী। এটা অনেকদিন আওয়ামী লীগ বিএনপির মধ্যে চলাচলি হয়েছে, কিন্তু কাজে কর্মে প্রমাণিত হয়ে তার ফলাফল ভোগ করছে আওয়ামী লীগ, তারা ভারতপন্থী হওয়ার কারণে। এখন তাহলে আমরা ভারত মুক্ত হলাম, ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হলাম, আমরা এখন স্বাধীন, সার্বভৌম, আমাদের আত্মমর্যাদা, আমাদের জাতীয়তা বোধ, আমাদের জাতিসত্তা, যা কিছু বলি সব কিছু নিয়ে আমরা খুব ভালো অবস্থানে আছি। এটা আমাদের একটা বড় অর্জন এবং এই অভ্যুত্থানের দুটি বড় অর্জন, ফ্যাসিবাদী শক্তি বা সরকারের পতন এবং ভারতীয় আগ্রাসনবাদকে রুখে দেওয়া, এই দুটো অর্জন অনেক বড়। এই দুটো অর্জনের জন্য জাতীয় ঐক্য ছিল, সেটা যখন বিভক্ত হয় নানান কারণে, সেটা কিন্তু জাতির জন্য একটা বড় অশনি সংকেত। কিন্তু ভারত মুক্ত হওয়া, ভারতের প্রভাব মুক্ত হওয়া অর্থ এই না যে পাকিস্তান যুক্ত হতে হবে, পাকিস্তানপন্থী হবে। আমরা অনেক ঘটনায়, অনেক তৎপরতায়, অনেকের আচরণের কথায় কিন্তু পাকিস্তানপন্থী হওয়ার একটা লক্ষণ আমরা দেখি। কেন পাকিস্তানপন্থী হতে হবে? কেন বাংলাদেশপন্থী হয়ে রাজনীতি করা যাবে না, দল করা যাবে না, সরকার চালানো যাবে না? সেখানে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ কতটা ভারতপন্থী, বিএনপি কতটা বাংলাদেশপন্থী, জামাত কতটা পাকিস্তানপন্থী, এই যোগ বিয়োগ হিসেব নিকেশ করতে পারে। মোটা দাগে যদি বলা হয়, মোটা দাগে যদি বলা হয়, রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ আছে, দুই একটা ঘটনা দিয়ে অনেক অভিযোগ আনা যায়, অনেক কিছু বলা যায়। মোটা দাগে বললে আসলে মাঝখানে দল হিসেবে বিএনপিকে আমরা বলতে পারি যে বাংলাদেশপন্থী। আমি বলছি মন্দের ভালো, তাদেরও আপনি কিছু সমালোচনা করতে পারবেন কোনো না কোনো সময়ের কোনো না কোনো রেকর্ড বা ঘটনা নিয়ে, কিন্তু মোটা দাগে বিএনপি বাংলাদেশপন্থী আছে। এখন ভারতপন্থীদের পরাজয় হয়েছে, এখন পাকিস্তানপন্থীদের কি উত্থান হবে? সেটা কিন্তু আরেকটা দুশ্চিন্তার বিষয়। তো আপনি যেটা বলছিলেন যে এই মুক্তিযুদ্ধ নিয়ে যেই বিতর্কের বিষয়টা, এটা কেন এসেছে? কারণ যেই নতুন রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে এই অভ্যুত্থানের মাধ্যমে, যারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা যেতে চান, তাদের আদর্শ, তাদের মতবাদ, তাদের রাজনৈতিক অবস্থান এবং কোন শক্তির সাথে তাদের সখ্যতা। ধরেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী, পতন হয়েছে, তারা নাই। বিএনপিকেও যখন একই কাতারে ফেলে বিএনপিকেও নাই করে দেওয়ার
চেষ্টা করা হয় বা ওরকম বক্তব্য ইঙ্গিত দেওয়া হয়, এই জিয়াবাদ মুজিববাদ কোনো কিছুই চলবে না, 53 বছরের যারা ছিল সব ব্যর্থ, আমরাই এসে সবকিছু ঠিকঠাক করব, কোন শক্তির তাতে সাথে করে তাদের কিন্তু সখ্যতা, এটা মনে এটা হয় যদি যে আপনি আরেকটু স্পষ্ট করতে চান তাহলে আমি পরবর্তীতে আসি, বিরতি নিয়ে ফিরি। জি জি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে ছিলেন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। ছোট্ট একটা বিরতি, ফিরবো। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। কথা হচ্ছে আসলে ঐক্যের যে ভাঙন, সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে রাজনীতিতে। নাজমুল আশরাফ, আপনার কাছে ফিরে, আপনি বলছিলেন যে তাহলে প্রশ্ন তুলেছিলেন যে কোন শক্তির সাথে তাদের সখ্যতা। দেখেন, মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, আর জীবনও হওয়া সম্ভব না। দেশ স্বাধীন একবারই হয়েছে, আর জীবনও হওয়া সম্ভব না। এবং এই জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ 1971-কে যদি আপনি সর্বোচ্চ অবস্থানে না রাখেন, তাহলে আপনি দেশপ্রেমিক না, আপনি দেশের নাগরিক না, আপনি কুলাঙ্গার। যারা মুক্তিযুদ্ধ করেছেন সালাম ভাইদের মতো, তারা বেঁচে থাকা অবস্থায় যখন মুক্তিযুদ্ধের বিকৃত রূপ তুলে ধরা হয়, মুক্তিযুদ্ধকে হেয় করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যা কিছু, সেগুলোকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয়, 71-এর জায়গায় 24-কে প্রতিস্থাপন করা হয়, 71 আমরা স্বাধীন হইনি, 47-এ স্বাধীন হয়েছি বলা হয়, ওই যে রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ, এটা কাদের এবং এই রাজনীতি কারা করে, এই 53 বছরে আমরা সেটা দেখেছি। তার মানে নতুন রাজনীতি যারা করতে চান, এই তরুণ প্রজন্ম, যাদের উপর মানুষের আশা ভরসা অনেক বেশি, যারা বাংলাদেশের ভবিষ্যৎ, যারা অভ্যুত্থান ঘটিয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি ওই ধারার রাজনীতি করেন, তারা তো বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারেন না। ছোট্ট একটা প্রশ্ন করে শুনে নিয়ে আমি আব্দুল সালামের কাছে ফিরবো। সেটা হচ্ছে যে 1971 সালে জামায়াত ইসলাম তারা যে অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা আজ পর্যন্ত সেটার জন্য কোনো দলীয়ভাবে ক্ষমা চাননি। সেই ক্ষমা জাতি যেমন পায়নি, আবার এই জুলাই গণ অভ্যুত্থান 24-এর কথা বলছি, আওয়ামী লীগের মধ্যে এখন পর্যন্ত কোনো অনুতপ্ত হবা, অনুশোচনা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তারাও কোনোদিন এই জন্য ক্ষমা চাইবেন কিনা, তাহলে জাতি আসলে। আচ্ছা, প্রথমে বলি, আপনি কি 71-24-কে কখনোই মেলাবেন না, দুটা আলাদা ঘটনা, মাঝখানে 90-ও আছে আমাদের। ফলে এক একটার তাৎপর্য এক এক রকমের, কিন্তু বাকি সব মিলেও 71-এর ধারে কাছে যাওয়ার মতো না। যারা অন্য ঘটনাকে এর চেয়ে বড় করতে চায়, গ্লোরিফাই করতে চায়, মোহমানিত করতে চায়, তাদের উদ্দেশ্য কি 71-কে ছোট করা। কেন? কারণ 71 তাদের জন্য সবচেয়ে বড় পীড়াদা ঘটনা। 71-এ তারা হেরেছিল, পরাজিত হয়েছিল। 71-এ তারা গণহত্যা থেকে শুরু করে পাক বাহিনী সকল অপকর্মে সহযোগিতা করেছিল। ফলে যাদের আদি পাপ হচ্ছে 71, তারা সবসময় 71-কে এড়িয়ে যাবে, 71-এর জায়গায় অন্য কিছুকে নিয়ে আসার চেষ্টা করবে, 71-কে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করবে। সেই শক্তির রাজনীতি তো আমরা 53 বছর দেখেছি, তাদেরকে সবাই চেনে। কিন্তু এই নতুন রক্ত, নতুন প্রজন্ম, নতুন শক্তি, যাদের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে, তারা কেন ওই ধারা রাজনীতি করবে? তারা আওয়ামী লীগের তো 101টা দোষের কথা বলতে হবে, আরো 50 বছর। বিএনপিরও দোষ গুণ মিলে আরো বহু দল আছে, সেগুলো নিয়ে বলতে হবে, আমরা বলি, তারাও বলবে। কিন্তু যেই দলটির কোনো দোষ ত্রুটি বা 71-এর ভূমিকা নিয়ে একটি শব্দ উচ্চারণ করে না এই নতুন রাজনৈতিক শক্তি, যারা ভবিষ্যৎ হতে চায়, দেশ চালাতে চায়, তাহলে তারা কোন ধারা রাজনীতি করে, এটা কি মানুষ বুঝতে পারে না? জি, জনগণ তো আসলে রয়েছে সেটা যাচাই বাছাই করবার জন্য। আব্দুল সালাম, আপনার কাছে আসি। ফেব্রুয়ারিতে তো আসলে সংলাপ হবার কথা রয়েছে, একসাথে বসবে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে। আপনি অনেক প্রত্যাশা করছিলেন, কি ধরনের প্রত্যাশা আশা করছেন? আমি যদি বলি যে কি ধরনের প্রত্যাশা করছেন আর কি? স্যার, এই মুহূর্তে একটাই প্রত্যাশা হওয়া উচিত, যে গণতন্ত্রটাকে যত দ্রুত ফিরিয়ে দেওয়া এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করা এবং জনগণের কাছে যাওয়া। জনগণ কখনো ভুল করে নাই। আমরা রাজনীতিবিদরা ভুল করতে পারি, কিন্তু দেশের মালিক জনগণ, তারা কিন্তু ভুল করে নাই। তো কাজে এখানে হইতেই পারে যার যার, ভাইও যেটা বললেন, যে যার যার বক্তব্য আছে নিয়ে আসেন না জনগণের সামনে। আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে ম্যান্ডেট চাই, যার যার বক্তব্যের ম্যান্ডেট চাই, তারপর দেখা যায় জনগণ কাকে পার্লামেন্টে পাঠায়, ওটাই তো পরিষ্কার হয়ে যাবে। তো কাজে জনগণকে ভয় পাওয়ার তো কিছু নাই। যে ভয়টা শেখ হাসিনা পাইতো, সেটা হলো যে সে আধিপত্যবাদী শক্তির পক্ষে আজকে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করছিল, যেটার সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না এবং জোর করে ক্ষমতায় ছিল। আমরা বলছি অনির্বাচিত একটা সরকার ক্ষমতায় ছিল, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। তো কাজে সেই জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য তো 15-17 বছর ধরে আমরা
চেষ্টা করতেছে। এটা একদিন দুই দিনের চাওয়া না তো, সরি, জি, এটা তো সেক্ষেত্রে দীর্ঘদিনের চাওয়া। কাজে এখন একটাই সংস্কার সুপারিশ সমাধান। নিয়ে কথা নিশ্চয়ই হবে। সেক্ষেত্রে যে সংস্কারগুলো সুপারিশ করা হয়েছে, যেগুলো বিএনপি চায়নি, সে ব্যাপারে আসলে কি ধরনের আলোচনা হতে পারে? না না, বিএনপি চায় নাই এরকম, এখন পর্যন্ত কোনো সংস্কারের এরকম কোনো আসে নাই যেটা বিএনপি চায় নাই। ম্যাক্সিমামগুলোই বিএনপি। সংবিধান সংস্কার না না, সংবিধান সংস্কার তো এখন পর্যন্ত বলছে এই সরকার যে আমরা এটা চাই, এখন পর্যন্ত বলে নাই। তারা আলোচনা করতেছে, দুই একজন হয়তো উপদেষ্টাও আমি বলতেছে। সুপারিশের কথা বলছি, সুপারিশটা তখনই আসবে যখন আজকের এই সরকার এই সুপারিশটা উপস্থাপন করবে জাতির সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে, তাই না? এখন পর্যন্ত তারাই তো সেটাকে করে নেই, একমত হয় নাই যে এটা আমরা দিব কিনা। তো সেটা সবচেয়ে যেটা বলতেছি যে আজকে মূল বিষয়গুলো নিয়ে আজকে জাতিকে এই মুহূর্তে আরেকটা অশান্তির মধ্যে যাতে কেউ ঠেলে না দেয়। এমনি দীর্ঘ 15টা বছর আমরা অশান্তির মধ্যে আছি, অনেক কষ্টে অনেক কিছুতে আছি, আবার আরেকটা অরাজকতার দিকে যাতে দেশটা ঠেলে না দেয়। আমরা বলতেছি যার যা আছে নিয়ে আমরা জনগণের কাছে যাই, জনগণ রায় দেখ, জনগণ কাকে চায়। যদি বিএনপিকে না চায়, না চাবে। আমরা তো বলি না বিএনপি তো জোর করে ক্ষমতায় যেতে পারবে না। যেটা আপনি বললেন, হ্যাঁ বিএনপি চাইলে 5ই আগস্টে পারতো সবাইকে নিয়ে মানে সরকার গঠন করতে, তাহলে তো আজকের এই পরিস্থিতি অনেকের অনেক কথা হয়তো শুনতেও হইতো না, বলার সুযোগও থাকতো না, তাই না? সেটা তো আমরা করি নাই। কিন্তু এখন যেটা হচ্ছে আমরা চাই যে একটা নির্বাচিত সরকার আসুক। গণতন্ত্র সব কিছুর পরেও কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্রটাই বেটার। যে সিস্টেমগুলো গণতন্ত্র, ভোট ছাড়া কোনো সরকার তো টিকে থাকতে পারে না। এর জন্য আমরা বলছি যত কিছুই হোক, আজকে বিরাজনীতিকরণের জন্য অনেক চেষ্টা হয়েছে, এখনও যাতে আবার সেদিকে না যায়। আজকে রাজনীতি বিগত 16, 17, 50 বছর ধরে আমরা রাজনীতি করতে পারি নাই। এখন যদি কেউ নতুন একটা রাজনীতি এসে দেখা যাক জনগণ গ্রহণ করে কিনা, সেটাই কি রাজনীতি? না আমরা যে রাজনীতি করার জন্য চেষ্টা করতেছি, দীর্ঘদিন যে আমাদের রক্তের উপর দিয়ে আজকের এই বাংলাদেশের এতটা বছর আমরা কাটাইছি, তাই না? আমরা তো এখনও আমাদের ক্ষোভ বিক্ষোভের কথা আমরা বলিই নাই। আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা আজকে মানে মারা গেছে তাদের তো ফিরে পাইনি আমরা, যে শুধু গুম হয়েছে তাদের তো ফিরে পাই নাই। আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে গেছে, গত 15-17 বছর বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে নাই, ভর্তি হতে পারে নাই, চাকরি পায় নাই, সেগুলো তো আমরা এখনও বলেই নাই, তাই না? 5ই আগস্টের আগ পর্যন্ত, এই 5ই আগস্টের পর ওই সময় পর্যন্ত তো বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। যা গেলেই তো সেখানে তাদেরকে আক্রমণ করা হয়েছে, মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তো সেই অবস্থাটা তো আমরা এখনও বলি নাই। আমরা যেটা চাই যে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার কথা যে আমরা একটা নির্বাচনের জন্যই দেশ জাতি মানুষ অপেক্ষা করতেছে, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। সেটা দীর্ঘ 17টা বছর, সেটা শুধু এই 2-1 দিন না, আবার জনগণেরটা জনগণের উপরে ছেড়ে দেন। আপনি যেটা শেখ হাসিনা বলতো, আমি কি ভোট দেবো তারেক আইসা ক্ষমতা নেওয়ার জন্য নাকি? এই সরকারও কি একই কথা বলবে? জনগণ তো জনগণেরটা ঠিক করবে, আপনি জনগণের উপর আস্থা রাখতে পারতেছেন না। একদম স্পষ্ট করলেন চমৎকারভাবে। আমি নাজমুল আশরাফ আপনার কাছে আসি। এইটাই যদি হয় যে নির্বাচন যেটা গণতান্ত্রিক একদম চর্চা, এবং সেই জায়গায় ইসি আরেকটি বলেছেন কথা তার বক্তব্যের মধ্যে, যে তিনি বলেছেন যে সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতে ইসির ক্ষমতা খর্ব হতে পারে, এরকম একটি কথা উনি বলেছেন। আপনি মনে করেন কিনা? সরকার প্রাথমিক সুপারিশ দিয়েছে, এটা চূড়ান্ত করবে, তারপর সকল দলের সাথে সরকার বসে আলোচনা করে ফাইনালাইজ করবে, তখন এটা বাস্তবায়নের প্রশ্ন আসবে। এটা কি এই সরকার বাস্তবায়ন করে যাবে নাকি নির্বাচিত সংসদ বা সরকার এসে বাস্তবায়ন করবে, সেই প্রশ্ন আসবে। ফলে এই প্রস্তাব দেওয়ার মানে হচ্ছে যে এটা এখনই কার্যকর হয়ে যাচ্ছে তা না। তারপরও ইলেকশন কমিশন যদি মনে করে এই ধরনের প্রস্তাব ইলেকশন কমিশনের তিনিও হতে পারে যদি এভাবে বলেছেন কথাটা, মানে ক্ষমতার উপরে বা স্বায়ত্তশাসন বা তার যে স্বাধীনতা সেটার উপর হস্তক্ষেপ বলতেই পারেন। সবকিছু মানা যে হবে বা সবাই একমত হবে তাও কিন্তু না। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে যেটা সালাম ভাই বলছিলেন যে আমরা প্রায় শুনি না এই কথাটা, হ্যাঁ এত মানুষ প্রাণ দিয়েছে কি একটা নির্বাচনের জন্য, এত মানুষ কি প্রাণ দিয়েছে শুধুমাত্র ক্ষমতার রদবদলের জন্য, এত মানুষ কি প্রাণ দিয়েছে বিএনপিকে ক্ষমতায় পাঠানোর জন্য, এগুলো আমরা প্রায় শুনি না। তাহলে এত মানুষ প্রাণ কেন দিয়েছে? এত মানুষ কি প্রাণ দিয়েছে নব্য একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য?
পাল্টা প্রশ্ন কিন্তু এটাও আসতে পারে। এখন নতুন একটি দল গঠন করবেন, ভালো কথা, আপনারা রাজনীতি করে সরকার গঠন করবেন, দেশ চালাবেন, গোটা দেশ আপনার মতো করে চালাবেন যখন আপনার জনগণ ম্যান্ডেট দেবে। তো সেই ম্যান্ডেটটা কীভাবে পাবেন? আপনি নির্বাচনের মাধ্যমে পাবেন। আপনি তো নির্বাচনে যেতে চান না, আপনি সরকারের জোরে, গায়ের জোরে, কি বলবো, চাপার জোরে, রাস্তায় মাঠ গরম করার জোরে আপনি সব কিছু করাতে চান। এরকম একটা তৎপরতা বা প্রবণতা তো আছে আমাদের এই নতুন রাজনৈতিক শক্তি যারা আসতে যাচ্ছে তাদের মধ্যে। কিন্তু দেখেন, সরকারের মাঝে তাদের 3 জন প্রতিনিধি আছেন, তারা এক রকমের অবস্থান বা বক্তব্যের কথা বলেন, অন্যান্য উপদেষ্টারা এক রকমের বলেন, প্রধান উপদেষ্টা এক রকমের বলেন। তাহলে এই সরকারের মধ্যে কেন এত রকমের অবস্থান হবে? একইভাবে এই সরকারের সমর্থক হিসেবে সকল রাজনৈতিক দল আছে, অন্যান্য দলগুলোর সাথে পরামর্শ করে তাদের সম্মতি নিয়ে কি সব কথা তারা বলেন বা সব সিদ্ধান্ত নেন? তা তো না। দৈনন্দিন জীবনের কাজ ঠিক আছে, একেবারে রুটিন কাজ, প্রতিদিন কি রাজনৈতিক দলের সাথে বসতে হবে তা পারবে না। কিন্তু যেগুলো উল্লেখযোগ্য সিদ্ধান্ত, যেখানে দেশের রাজনীতি, নির্বাচন, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এরকম মৌলিক বিষয়গুলোর সাথে যুক্ত, ওরকম বিষয়ের সিদ্ধান্ত কি সরকার রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে নেন? না। অনেক ক্ষেত্রে তাদের সিদ্ধান্তের পরে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া শুনি, বিরোধিতা শুনি, সমালোচনা শুনি, বা অন্য অন্য খাতের লোকজন সেটা বলেন। তো আমি বলছি যে এটাকে যদি আমি একটা সরকার ধরি, ছাত্রদের সরকার, অভ্যুত্থানকারীদের সরকার, বৈষম্য বিরোধীদের সরকার, যেটি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা। তো উনি যখন সরকার প্রধান হিসেবে ছাত্রদের দ্বারা নিয়োগকৃত এবং উনি যাদেরকে নিয়োগ করেছেন, তাহলে এই গোটা সরকারটা ছাত্রদের সরকার, মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের দরকার। তাহলে বৈষম্য বিরোধীরা এখন ক্ষমতায় আছেন, তারা ক্ষমতাসীন। তো তারা ক্ষমতাসীন থেকে আবার তারা দল গঠন করবেন, এই যে মানে আপনার এই যে বিরোধ, এর যে স্বার্থের বিরোধ, এই জায়গাটা নিয়ে তো আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম। কিন্তু নির্বাচনী একমাত্র সমাধান যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, এবং গণতন্ত্রই হচ্ছে এখন পর্যন্ত সারা বিশ্বের সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। সেখানে আরেকটি প্রশ্ন উঠে যে এই নির্বাচন নিয়েও, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এই কথা রয়েছে। এই প্রসঙ্গই আমি শুনে শেষ করব। আমি আধা মিনিটে বলি, স্থানীয় সরকার কেন ওরা আগে চায়, কারণ তারা নতুন আসছে, তারা দল ঘুচিয়ে জনশক্তি অর্জন করে জনসমর্থন নিয়ে রাষ্ট্রীয়, প্রশাসনিক, সরকারি নানান সুযোগ সুবিধা দিয়ে একটা ভালো অবস্থানে যেতে চায়। এখনই জাতীয় নির্বাচন হলে তারা পরীক্ষায় পাশ নাও করতে পারে। সো আমি স্থানীয় সরকার মানে ছোট পরীক্ষা দিয়ে টেস্ট প্রি টেস্ট দিয়ে আমি ফাইনাল পরীক্ষা দেবো, এই কারণে তারা এটা আগে চায়। আর এতে করে জাতীয় নির্বাচন যত পিছাবে তত তাদের জন্য ভালো, সময় বেশি পাবে, গোছাতে পারবে, শক্তি বাড়তে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু জাতিকে আপনি কেন অনন্তকাল নির্বাচন থেকে, নির্বাচিত সরকার থেকে, তাদের পছন্দের সরকার শাসন ব্যবস্থা থেকে আপনি বঞ্চিত করবেন? জি, নাজমুল আশরাফ যেমন ব্যাখ্যা দিলেন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি অন্য ভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন, যে তারা বলেন প্রান্তিকের সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে দরকার। ব্যাখ্যাটা যৌক্তিক মনে করেন কিনা? সরকার বাতিল করে দিলেন। আল্লাহর রাস্তায় এত সেবা দেওয়া দরকার নাই তাদের। হাসিনা সেবা দিতে দিতে দেশের 12টা বাজায় দিছে। এখন আমরা গণতন্ত্রটা ফিরে চাই। এই সরকারের বসানোই হয়েছে গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য। এত সেবা দরকারের জন্য নাই। সেবা তাদেরকে কে করতে বলছে? তাদের সেবা কে চায়? জনগণ সেবা নিবে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত, যাদেরকে পাঠাবে সরকার, তাদের সেবা দেওয়া দরকার। আরেকটা হলো, এই দেশের জনগণের এত বোকা ভাবার কোনো কারণ নাই, তাই না? তাই কাজেই যেগুলো বেসিক, যে সমস্ত জিনিস, এটা এই ধরনের কোনো তাদের সুযোগই নাই যে তারা বেসিক যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে, নাই। কেন নিবে? এটা সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়া জাতীয় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার তাদের কোনো সুযোগই নাই। এই কারণে বলবো যে অত সব কিছু বাদ দিয়ে জাতীয় নির্বাচনটা যত দ্রুত দিবে ততই তারা সফলতার সাথে, সম্মানের সাথে বিদায় নিবে। এর কাজে ওই পথেই তাদের হাঁটা উচিত। ওই ক্ষমতার, ওই চেয়ারের ওই ভাবটা যাতে না আসা পড়ে, তাহলে এটা ইতিহাস সাক্ষী দেয়, সেটা বড়ই খারাপ। আব্দুল সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাজমুল আশরাফ, এই সরকারের কর্তৃত্ব ততটুকুই যতটুকু রাজনৈতিক দলগুলো দেবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমরা প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 10টায় আপনাদেরই এই যে আয়োজন, আপনার মত, সেটা সম্প্রচার করে থাকি। দেখতে চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।